আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। পৃথিবীর যে প্রান্তে যারা দেখছেন সবার জন্য শুভকামনা, ভালোবাসা। এক দর্শকের কমেন্ট আমার খুব ভালো লাগছে। লিখছে কি জানেন? আসসালামু আলাইকুম প্রিয় মাসুম ভাই, আপনাকে আমি অনেকদিন যাবৎ কমেন্ট করি কিন্তু আপনি আমার কমেন্টটা পড়েন না, খুব রাগ করলাম। আজকে যদি আপনি আমার কমেন্টটা না পড়েন তারপরও আপনার ভিডিও আমি নিয়মিত দেখে যাব। তিনি হলেন ফারজানা খাতুন। জি, আপনি রাগ করছেন। আমি আপনার রাগ ভাঙালাম। আশা করি কমেন্ট করার জন্য আবার না দেখা মানে সংবাদ দেখা বন্ধ করে দিয়েন না। কারণ আপনি লিখছেন যে নাম বা আপনার কমেন্টটা না পড়লে তারপরেও নিয়মিত দেখবেন। আশা করি কমেন্টটা পড়ে ফেলছি, এখন আর নিয়মিত দেখবেন না, তাই তো? মাঝে, মাঝে কিছু কমেন্ট ভাল লাগে দেখে পড়ি আরকি। এজন্য আবার সবাই চাপ দিবেন না, সবাই আবার একই টাইপের কমেন্ট করবেন না। ভালো প্রশ্ন থাকলে করবেন। আমি আপনাদের মোটামুটি কমেন্ট পড়ছিলাম অনেকেরই। সবার তো নাম বলা দরকার নেই, তাই তো? সবাই সবার নাম দেখছেন কিন্তু অন স্ক্রিনে যারা লাইভ দেখছেন তারা সবাই দেখতে পাচ্ছে। দর্শক, আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই, একটা হলো যে ইরান। একদিকে তারা ইরাকের ইদরিবে মার্কিন ঘাঁটি এবং কুর্দিদের ঘাঁটি টার্গেট করে হিট করেছে। পাশাপাশি হুতিরা সৌদি আরবে অ্যাটাক করেছে। অন্যদিকে আমেরিকার বিরুদ্ধে ইরান দুটো বিগ প্ল্যানে মাঠে নেমেছে। আর এই দুটো প্ল্যান আমেরিকাকে ভালো দুর্বল করে ফেলেছে। অন্যদিকে এই যুদ্ধে অর্থাৎ আমেরিকা ইসরায়েলের এই যুদ্ধ শেষে বিভিন্ন গণমাধ্যম বলছে পশ্চিমা দুনিয়ার নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু হেরে যাচ্ছেন। পাশাপাশি মক্কা চুক্তি নিয়েও আলোচনা থামছে না, বাড়ছে। সৌদি আরব তার নতুন জোটে 15টি রাষ্ট্রকে সম্পৃক্ত করছে কার বিরুদ্ধে? আর থাকছে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে এখন আমরা বলতে পারি পুরনো রাজনীতিতে আবার ফিরে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি এখন এলজিআরডি মন্ত্রী হবেন, তার ছেলে বিশাল অঙ্কের টাকার কাজ পেয়েছে। এ রাষ্ট্রে এটা বন্ধ হবে কবে? আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। চলেন প্রথম একটা একটা করে আপনাদের খবর দেওয়ার চেষ্টা করছি। প্রথম, ইরাকে যে কুর্দিস্তান এবং আমেরিকার যে ঘাঁটি রয়েছে যেখানে ইদরিব, সেখানে ইরানের ড্রোন অ্যাটাক হয়েছে। বলা হচ্ছে যে এই ঘাঁটি ব্যবহার করে কুর্দিরা ইরানের বিরুদ্ধে কোনো স্থল অভিযানের পরিকল্পনা করছিল। তাদের মদত দিচ্ছিল আমেরিকা। পাশাপাশি বলা হচ্ছে যে আমেরিকা এই ঘাঁটিটি ব্যবহার করে ইরানে আক্রমণ করার পরিকল্পনা করছিল। তাই অগ্রিম ইরান সেই ঘাঁটিগুলোকে ড্রোন অ্যাটাক চালিয়েছে। একটা বিষয় দুর্দান্ত যে ইরান আমেরিকাকে আর ভয় করছে না, সমান তালে কাউন্টার দিয়ে যাচ্ছে। এবং শুধু তাই নয়, বরং আমেরিকা এখন ইরানের ভয় কিছুটা সংযত হতে চাইছে। কথাবার্তার ক্ষেত্রে শালীনতা এনেছে। যে ট্রাম্প এতদিন ধরে উল্টাপাল্টা বলতেন, সেই ট্রাম্প এখন আর সেই উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন না ইরানের ভয়, এমনটি বলা হচ্ছে। অন্যদিকে হুতিরা সৌদির আরামকো থেকে শুরু করে কয়েকটি টার্গেটে আবারও অ্যাটাক করেছে এবং এই অ্যাটাকের ফলে সৌদিতে আবারও ভালো পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশ্ন হলো, হুতিরা সৌদি আরবে এখনো আক্রমণ করে যাচ্ছে কেন? যখন সৌদি এই বিষয়ে চুপ, যখন সৌদি এবং ইরানের মধ্যে পর্দার আড়ালে আলোচনা চলছে, তখন হুতিদের এই আক্রমণের কারণ কি? এটা নিয়েও নানান প্রশ্ন আসছে। যাক, সেটা হয়তো বা সময়ের আলোকে বোঝা যাবে। তবে ইন্টারেস্টিং একটি ব্যাপার হলো, সৌদি আরব লোহিত সাগর প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে। এটি কি কার্যকর হবে আদৌ? এরকম অনেক প্রশ্ন আসছে। তো বলা হচ্ছে যে বাব-আল মানদেব প্রণালী লোহিত সাগর এবং অ্যাডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষার জন্য সৌদি আরব ও আরো 13টি দেশ একটি সামরিক জোট গঠনের বিষয়টি নিশ্চিত করেছে এবং এতে আরো যোগ দেবে বেশ কিছু দেশ, এমনটি আশা করা হচ্ছে। এর মধ্যে রয়েছে বাহরাইন, আমাদের বাংলাদেশ, কামারোস, জিবুতি, মিশর, জর্দান, কুয়েত, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, তুরস্ক এবং ইয়েমেন। আরো কিছু দেশ আসতে যাচ্ছে। এখন ইয়েমেন শুনে একটু থমকে যাবেন। ইয়েমেনে কিন্তু দুইটা সরকার, একটা হুতি সরকার, একটা সৌদি সমর্থিত সরকার। তো সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে 15টি দেশ একটি ঘোষণাপত্রে স্বাক্ষর করেছে, যার মধ্যে 13টি দেশ এখন পর্যন্ত
পূর্ণাঙ্গভাবে জোটে যোগ দিয়েছে। 30শে জুলাই মন্ত্রণালয় যৌথ সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার একটি কাঠামো হিসেবে বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোট গঠনের ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়টি এই জোটকে একটি উন্মুক্ত আন্তর্জাতিক জোট হিসেবে বর্ণনা করেছে, যা এর লক্ষ্য নীতির সঙ্গে একমত এমন সকল দেশের যোগদানকে স্বাগত জানায় এবং আরো জানিয়েছে যে এটি নতুন সদস্যদের আবেদন গ্রহণ অব্যাহত রাখছে। সৌদি আরবের জেদ্দায় 13 আগস্ট অনুষ্ঠিত জোটের তৃতীয় বৈঠকের পর এই বিবৃতিটি আসে। এর মাধ্যমে জোটটি প্রাতিষ্ঠানিক ও কার্যনির্বাহী সক্রিয়করণের পর্যায়ে প্রকৃতভাবে প্রবেশ করল। আচ্ছা, এখন একটা বিষয় তৈরি হতে পারে যে এই জোটটার মধ্যে কিন্তু আমরা একটা দেশকে পাইনি, তার নাম হলো ইরান। তার মানে এই জোটটা কি ইরানের বিরুদ্ধে কাজ করবে, এই প্রশ্ন আসতে পারে। আবার পাকিস্তান এই বিষয়টি তাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির মাধ্যমে ইরানকে আশ্বস্ত করেছে যে জোটটি ইরানের বিরুদ্ধে নয়, আসলে চলছে। এটা নিয়ে আমি একটা আসলে কয়েকদিন ধরে প্ল্যান করছি, এটা লাইভ করবো, পুরো আলোচনাটা তুলে ধরার জন্য। আমার সাথে ওয়ালিদ ভাইয়ের সাথে টাইমিংটা হচ্ছে না, দুজনের টাইমটা একটু স্যারাবেরা হয়ে গেছে। দর্শক, তারপরে যে গুরুত্বপূর্ণ খবর সেটি হলো আইআরজিসি যিনি নতুন কমান্ডার হয়েছেন, প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী ওসমানী বলেছেন যে হরমুজ প্রণালী বন্ধ রয়েছে এবং মার্কিন কর্মকর্তাদের ঘোষণা ও বিবৃতির পরিবর্তে সরেজমিনে প্রকৃত বাস্তবতা পর্যবেক্ষণ করা উচিত। আইআরজিসির নৌবাহিনীর কমান্ডার পুনর্ব্যক্ত করেছেন যে কৌশলগত ও এই জলপথটি বন্ধ রয়েছে এবং সকল সামুদ্রিক চলাচলের উপর তিনি পূর্ণ চূড়ান্ত প্রতিষ্ঠা করেছেন। এই ব্যক্তি যার কথা বলছি, অ্যাডমিরাল আলী ওসমাই, তিনি হলেন তাদের নৌ কমান্ডার প্রধান আইআরজিসি এবং তিনি হরমুজটাকে কন্ট্রোল করছেন এবং আমেরিকা ইসরায়েল তাকেই টার্গেট করছে বারবার, কিন্তু তাকে কিচ্ছু করতে পারছে না। তিনি আরো বলেন যে প্রণালীতে কোনো গতিবিধি আইআরজিসি নৌবাহিনীর সতর্ক নজর এড়াতে পারছে না, পুরোটাই তারা কন্ট্রোলে রাখছে এবং নজরদারির মধ্যে রেখেছে। তিনি জোর দিয়ে বলেন যে প্রকৃত পরিস্থিতি মার্কিন কর্মকর্তাদের দেয়া বিবৃতির ভিত্তিতে নয়, বরং মাঠ পর্যায়ে বাস্তব কার্যক্রমের ভিত্তিতে হচ্ছে। অর্থাৎ আমেরিকা যে বারবার বলছে যে এটা তাদের কন্ট্রোলে আছে হরমুজ প্রণালী, এটা ভুয়া, এটা আমেরিকা মিথ্যা বলছে। বাস্তব পরিস্থিতি বলছে এখানে কোনো জাহাজ ইরানের অনুমতি ছাড়া ঢুকতে পারছে না, বেরোতে পারছে না। এখন বিশ্ব পরিস্থিতি যাচ্ছে আসলে কোন দিকে? আসেন ইরানের এই খবরটি দিয়ে আমরা আন্তর্জাতিক খবর শেষ করে বাংলাদেশের প্রসঙ্গে আসব। ইরান এই মুহূর্তে দুটো পরিকল্পনা নিয়ে কাজ করছে। প্রথম পরিকল্পনা, আসছে নির্বাচনে ইসরায়েল এবং অর্থাৎ প্রায় 70, 71 বা 72 দিন পর ইসরায়েলের নির্বাচন, নেতানিয়াহু এই নির্বাচনে হেরে যাচ্ছেন, এটা তাদের গণমাধ্যমের অগ্রিম জরিপগুলো বলছে, এবং বিরোধী মত বিজয় লাভ করতে পারে। তো নেতানিয়াহু দুটো প্রক্রিয়া আছেন, তিনি যখন বুঝবেন যে তিনি হেরে যাচ্ছেন কনফার্ম, তিনি হয়তো নতুন ফ্রন্টে যুদ্ধ করে আবার যুদ্ধ শুরু করবেন যাতে নির্বাচন আবার পেছায়। অথবা তিনি যদি নির্বাচনে বাধ্যতামূলক নির্বাচন করতেই হয়, তিনি যদি হেরে যান, তিনি চাইবেন ওই সংখ্যক আসন নিতে যে আসন পেলে ইসরায়েলে কেউ এককভাবে ক্ষমতায় বসতে পারবেন না। তাহলে সেই কোয়ালিশনে তাকে গুরুত্বপূর্ণ পদে রাখতে হবে, জায়গায় রাখতে হবে, যাতে করে তিনি আবারও তার কন্ট্রোল বজায় রাখতে পারেন। তো ধারণা করছি ইসরায়েলে বোধহয় কত 61টির মতো আসন পেলে ক্ষমতায় বসা যায়। তো এই মুহূর্তে বিরোধীরা নেতানিয়াহুর চেয়ে বেশি স্ট্রং পজিশনে আছে। অন্যদিকে মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে আমেরিকায়। আপনারা জানেন যে একটা প্রেসিডেন্ট নির্বাচনের 4 মাস পরে আমেরিকা নির্বাচন হয়। সেখানে ট্রাম্প হারার সমূহ সম্ভাবনা আছে, মার্কিন জনমত জরিপ তাই বলছে। তো এই পরিস্থিতিতে ট্রাম্প ইরান থেকে একটা এক্সিট রুট চাইছেন এবং জনগণকে আশ্বস্ত করার মতো কিছু চাইছেন। পাচ্ছে না, কিন্তু এখানে মূল খেলাটা খেলছে এখন ইরান। ইরান যে খেলাটা খেলছে সেটা কি? ইরান এই যুদ্ধটাকে খিঁচে চাচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের নির্বাচন পার করতে। অর্থাৎ ট্রাম্প এই যুদ্ধে যেন একজন পরাজিত প্রেসিডেন্ট হিসেবে দাঁড়িয়ে থাকেন। যারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে সবচেয়ে ক্ষুদ্র এবং ক্ষয়িষ্ণু একটি দেশ ইরান, তার কাছে আমেরিকার পরাজয় লিপিবদ্ধ হয় ইতিহাসে।
তো ইরান চাইছে এভাবেই তারা উত্তেজনা বজায় রেখে আমেরিকা এবং ইসরায়েলের নির্বাচন পার করবে, যাতে করে আসছে নির্বাচনে দুই ব্যক্তি যারা ইরানের যুদ্ধ চাপিয়েছে তারা পরাজিত হয়, হেরে যায়। এটা হলো ইরানের একটা কৌশল। দ্বিতীয় যে কৌশল সেটা হলো ইরানের বেশ কয়েকজন সামরিক অফিসারের পরিবর্তন হয়েছে, জানেন আপনারা। এর মধ্যে একজন জ্যেষ্ঠ আইআরজিসির কমান্ডার এবং সামরিক অ্যাডভাইজার, তিনি বলছেন ইরান এখন কয়েকটা মিশনে খেলছে। এক, মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি তারা দখল করতে চায়, ইরানের পতাকা ওড়াতে চায়। দুই, ইরান 12 থেকে 12,500 কিলোমিটার দূরে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে। অর্থাৎ 1200 বা 12,500 বা 12,500 মানে হলো ইরান থেকে আমেরিকার দূরত্ব। ইরান তার 2000 বা 2500 কিলো যে মিসাইলগুলো আছে এগুলো দিয়ে ইসরায়েলকে তামাতামা করেছে, কিন্তু ইরান মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন যে ঘাঁটিগুলো আছে সেগুলোকে অ্যাটাক করেছে, কিন্তু আমেরিকার ভূখণ্ডে অ্যাটাক করতে পারেনি। তো ইরানের বিজ্ঞানীরা এই মুহূর্তে যে কাজটি করছে, তারা মানে ইরানের সেই অ্যাডভাইজার বলছেন যে আমরা আর প্রতিঘাত বা আঘাত আসলে মোকাবেলার জন্য প্রস্তুত শুধু নই, আমরা এখন পাল্টা আঘাত করব ওর দেশের মধ্যে, শত্রুর দেশের মধ্যে। তো শত্রুকে জানেন আপনারা, তো শত্রুর দেশে আক্রমণ করতে হলে ইরানকে কি করতে হবে? 12,000 থেকে 13,000 কিলোমিটারের মিসাইল বানাতে হবে। তো ইরান সেই কাজটি এখন শুরু করছে। তারা বলছে আমেরিকার জন্য চমক আসছে, আমরা আমাদের দেশ থেকে ওই শত্রু দেশকে টার্গেটের জন্য যে মিসাইল দরকার সেটি কাজ শুরু করছে। আপনারা জানেন এই বিষয় উত্তর কোরিয়া এবং চীন ইরানকে সহযোগিতা করছে এমন তথ্য আসছে, কারণ ক্ষেপণাস্ত্রের জন্য উত্তর কোরিয়া বেশ সুনাম কুড়িয়েছে। তো তাদের স্পেশালিস্টরা ইরানকে এই ব্যাপারে সহযোগিতা করছে এবং রয়েছে চীন। তো যেহেতু এই যুদ্ধটা শুরু হয়েছিল আমেরিকার কয়েকটি শর্তের আলোকে, এক, ইরানের নিউক্লিয়ার যেটা 60% সমৃদ্ধকরণ করা হয়েছে সেটাকে কমিয়ে আনতে হবে জিরোতে। দ্বিতীয়, ইরানের লং ডিস্টেন্স মিসাইলগুলোকে ধ্বংস করতে হবে এবং এটা ইরান আর করতে পারবে না, এই কয়েকটা দাবির মধ্যে। তো ইরান এখন শুধু 2,000, 2,500, 3,000 কিলো নয়, ইরান এখন 12, 14, 15,000, ইরানের টার্গেট হলো 15,000 কিলো, যাতে ইরান থেকে পুরো আমেরিকা তার মিসাইল নিশানা চলে আসে। তো এই বিষয়টিতে এখন ইরান জোরে সোরে কাজ শুরু করছে। এটা ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে এসে সেই মিস্টার নাকভি এই বক্তব্যটি দিয়েছেন, যিনি ইরানের একজন গুরুত্বপূর্ণ অ্যাডভাইজার। পাশাপাশি তিনি বলছেন যে আমাদের বিজ্ঞানীরা এখন 24 ঘন্টা কাজ করছে এবং তাদের ভান্ডারে ক্রুজ বা ব্যালিস্টিক যে মিসাইল আছে বা ড্রোন আছে, যে তাদের বিভিন্ন নামে সিজিল, শাহেদ, গদর, তারপরে খাইবার শেখান বা শাহেদ ড্রোন যেগুলো আছে এগুলো পুরো দমে চলছে। এবং ইরান থেকে আমেরিকাতে যে মিসাইল মারা যাবে সেই প্রায় 15,000 কিলোর ডিস্টেন্সের মিসাইল এখন ইরান তৈরিতে মনোনিবেশ করছে। এটা আমেরিকার জন্য খুবই ভয়ঙ্কর ব্যাপার। দর্শক, আসেন বাংলাদেশের কিছু খবর দিয়ে। সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়াতে বা কিছু গণমাধ্যমে জোরে সোরে একটি খবর এসছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেবের ছেলে, তিনি অনভিজ্ঞ হওয়ার পরও রাষ্ট্রের অনেক বড় কিছু কাজ করতে যাচ্ছেন, সাইদ ইব্রাহিম আহমেদ। তো বলা হচ্ছে যে এই ব্যক্তি, তিনি তার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের মাধ্যমে বড় মাপের সরকারি টেন্ডারের কাজ পেয়েছেন। প্রশ্ন হলো এটি কেন? এটা কি আমরা বলতে পারি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নাকি না? তারেক রহমান সরকারের যে উদ্দেশ্যগুলো, এটা কি তার পরিপন্থী না এটা তার পক্ষের? এগুলো নিয়েও যথেষ্ট সমালোচনা চলছে এই মুহূর্তে। একদিকে তিনি ক্রিকেট বোর্ডের বিসিবির অ্যাডহক কমিটির দায়িত্ব পেয়েছেন। এই রাষ্ট্রের কোনো বড় বিপদে, আন্দোলনে, সংগ্রামে, মিছিল, মিটিংয়ে তাকে দেখা যায়নি। কিন্তু বাবাকে গুম করেছে, বাবা ভারতে ছিল, শিলংয়ে, সব আমরা জানি। কিন্তু আমরা অনেকেই দেখেছি রাজপথে লড়াই করতে। আমাদের নেতাদের সন্তানরা ঘরে বসে সবসময় সুবিধাটা নেয়। তার প্রতিষ্ঠানের নাম হলো স্টালিন ক্যাপিটাল। বলা হচ্ছে তার এই প্রতিষ্ঠানের কোনো
অভিজ্ঞতা নেই, তারপরও সে কয়েক হাজার কোটি টাকার কাজ পেতে যাচ্ছে। এই সংবাদটি যদি সত্য হয়, অবশ্যই সরকারকে এই ব্যাপারে জনগণকে একটা ব্যাখ্যা দিতে হবে। কারণ সরকার ক্ষমতায় বসছে উদ্দেশ্য এই নয় যা ইচ্ছা তাই করতে পারে। কারণ এই দেশে বহু মানুষের ত্যাগের বিনিময়ে আবার একটা নতুন স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি, যেটা ২৬ আমরা এখন পার করছি ২৪-এ লড়াইয়ের মধ্য দিয়ে। একজন নেতা তার ছেলে কাজ পাবে, তার ছেলে গুরুত্বপূর্ণ পদে বসবে, তার ছেলে এমপি হবে, আর মাঠে মারা যাবে গরিবের সন্তানরা। এই রেওয়াজ ভাঙতে হবে। সবচেয়ে আফসোসের ব্যাপার হলো দেশের জনগণই এই রেওয়াজটাকে ভাঙতে পারে না। আমার ছেলে, আপনার ছেলে, আমার ভাই, আপনার ভাই গুলি খাবে, রাজপথে জীবন দেবে, গুম হবে, ক্রস ফায়ারে মরবে। নেতার ছেলেরা লন্ডনে থাকবে, আমেরিকা থাকবে, অস্ট্রেলিয়া থাকবে, সুইজারল্যান্ডে থাকবে, কানাডা থাকবে। সেখান থেকে এসে ক্ষমতায় বসে পড়বে, গুরুত্বপূর্ণ পদে বসবে, আগামীতে মন্ত্রী হবে, এমপি হবে, সাদা পাজামা পাঞ্জাবি পরে ঘুরবে। আমি আপনি রোদে বৃষ্টিতে কষ্ট করব, জীবন দেব। এটা বন্ধ হওয়া খুব জরুরি। যে বাংলাদেশটাকে আওয়ামী লীগ হরিলুটের মাধ্যমে ধ্বংস করেছে, সেই দেশটা আর যেন ধ্বংস না হয়। চারদিকে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে, বিদ্যুৎ, গ্যাস সংকট, অতীতের সকল রেকর্ড ভাঙতে যাচ্ছে বিদ্যুৎ সংকটে। সরকার দোষ দিচ্ছে আওয়ামী লীগকে, আওয়ামী লীগ ক্ষমতায় 15 বছর এসে দোষ দিচ্ছে বিএনপিকে। দোষারোপের রাজনীতি বন্ধ করে, লুটপাট বন্ধ করে বাংলাদেশের মানুষের সেবা দানে সরকার সচেষ্ট থাকবে, এটা আমাদের টার্গেট, আমাদের দাবি। প্রশ্ন হলো, যারা নেপথ্যে বসে সামিটের মতো প্রতিষ্ঠানকে কাজ দেবেন, ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে কাজ দেবেন, যারা নিজেদের অনভিজ্ঞ প্রতিষ্ঠান বা নিজের সন্তান, নিজের ভাই, নিজের নামে, নিজের শ্বশুরবাড়ির নামে প্রতিষ্ঠানকে কাজ দিয়ে রাষ্ট্রের টাকা লুটবেন, তারা কি এই সংকট দূর করতে পারবেন? কখনো পারবেন না। রাষ্ট্রের উচিত এই বিষয়গুলোকে বন্ধ করা। হাসিনা চলে যাওয়ার পর আমরা ভেবেছিলাম বিএনপি সেই পথে হাঁটবে না, কিন্তু বিএনপিকে দেখছি সেই পথেই হাঁটছে। একমাত্র তারেক রহমান তার ইমেজ ধরে রাখার জন্য একটার পর একটা ভালো কাজ করছেন, ভালো সিদ্ধান্ত নিচ্ছেন, সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে সেগুলো নিউজ হচ্ছে, কিন্তু জনগণ এগুলো ভুলে যাচ্ছে। কারণ হাসিনাকে দেখে জনগণ অনেক কিছু শিখে ফেলছে, অনেক কিছু জেনেছে জনগণ, যে কিভাবে মানুষের সাথে প্রতারণা হয়। হাসিনা পরিবারই কয়েক হাজার কোটি টাকা পাচার করেছে, অথচ দাবি করতে ৭১-এর পক্ষের দল, এই দল সেই দল, আবার তাদেরকে সমর্থন করে সাংবাদিক, সুশীল, অমুক তমুক। একটা লুটেরা দলকে যারা সমর্থন করে, তারা কত বড় জঘন্য প্রকৃতির লোক হতে পারে। আমরা বিশেষ করে জিয়া পরিবার এই কাজটি করেনি, করবে না, কিন্তু জিয়া পরিবারের সঙ্গে থাকা বাকি লিডাররা কি করছে, জিয়া পরিবারকে সেই লাগাম টানতে হবে। অতীতেও তারেক রহমানের কোমর ভেঙেছিল এইসব দুষ্ট লোকদের কারণে, যিনি ১ টাকা লুটপাট করেননি এবং প্রমাণ করতে পারেনি হাসিনা সরকার তারেক রহমানের নামে বা জিয়া পরিবারের বিরুদ্ধে, কিন্তু সাজা ভোগ করতে হয়েছে তারেক রহমানকে, কোকো ভাইকে। কারণ এই ব্যাপারে যদি আমরা খোঁজ খবর না রাখি, বা দলের নেতা ভারতে ছিলেন, হঠাৎ করে দেশে আসলেন, এসে গুরুত্বপূর্ণ পদ পেয়ে গেলেন, হ্যাঁ, ডিফেক্টর প্রধানমন্ত্রী হয়ে গেলেন, তার ছেলে এখন গুরুত্বপূর্ণ পদে আছে, সব কাজ করবে, এই সিস্টেমটা বন্ধ হওয়া খুব জরুরি। এই সিস্টেমগুলো বিএনপি তো পছন্দ করছে না, বাকিদের হাতে আগুন তুলে দিয়ে লাফটাকে। তবে সবচেয়ে ভালো একটা খবর হলো, তারেক রহমানের শেখ হাসিনাকে ফেরত না দিলে তিনি হয়তোবা ভারত সফরে যাবেন না, এমন একটি সিদ্ধান্তের খবর আসছে। এই খবরটি আমাদেরকে আসলে খুব আশা জাগিয়েছে। তারেক রহমানকে মনে রাখতে হবে, ভারত বিএনপির বন্ধু না, সেটা গত ১৫-১৬ বছরের তার প্রমাণ মিলছে। এখন ভারত তার স্বার্থ উদ্ধারে বাংলাদেশকে ট্র্যাপে ফেলতে চায়। বাংলাদেশের জনগণ বিএনপির সঙ্গে ততক্ষণ থাকবে যতক্ষণ দিল্লি না ঢাকা এই স্লোগানটি বিএনপি মনে রাখবে। নতুবা বাংলাদেশের মানুষ হাসিনার মতো বিএনপিকে ছুঁড়ে ফেলতে ১ ইঞ্চি, ১ মিনিট সময় নেবে না। আবারও বলছি, শেষ কথাটি, এই রাষ্ট্রের ভেতরে কেউ লুটপাট করে দেশটাকে ধ্বংস করুক, আর আমরা বিদ্যুৎ সংকটে বসে অতিরিক্ত বিল দিয়ে বিদ্যুৎ পাবো না, এই নিয়ম আর চাই না। মানুষ যখন রাস্তা নেমে যাবে, তখন সরকার বুঝবে না কোন দিক থেকে বিপদ ধেয়ে আসতে পারে। কারণ
টর্নেডো, সাইক্লোন, ঝড় তুফান হঠাৎ করেই সাগর থেকে সৃষ্টি হয়, তারপর পুরো জমিনকে ধ্বংস করে দিয়ে চলে যায়। হাসিনার কাছ থেকে বা আওয়ামী লীগের কাছ থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে, কিভাবে তার উপর তার দেশের জনগণ রাস্তায় নেমে এসেছিল। বিএনপিকে যেন এভাবে আর কেউ ধ্বংস করতে না পারে, আমাদের পছন্দের ভালোবাসার দলটিকে যেন মানুষ আওয়ামী লীগ ভাবতে না পারে, আমরা এটা চাই। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।